আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটা খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে এসএফডি আর বিএমডির উপরে, অর্থাৎ শেয়ার ফোর্স ডায়াগ্রাম আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের উপরে। মেকানিক্যাল প্লাস সিভিল দুইটা ডিপার্টমেন্টের জন্যই এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। একাডেমিক আর জব সেক্টরে প্রত্যেকটা জায়গায় এটা খুব ইম্পর্ট্যান্ট। জব সেক্টরে প্রায় প্রত্যেকটা এক্সামেই বুয়েট, এমআইএসটি এই ধরনের যতগুলো পরীক্ষা হয় প্রত্যেকটা জায়গাতেই এই ধরনের একটা কোশ্চেন দিয়ে দেয়, হয় ডিরেক্টলি এসএফডি বিএমডি ড্র করতে দেয় অথবা এই রিলেটেড কোনো কোশ্চেন দেয়, যেমন বেন্ডিং যে একটা স্ট্রেস আছে সেরকম একটা ম্যাথ দিয়ে একটা কোশ্চেন দিয়ে দেয়। তাই এই টপিকটা মোটামুটি ভালোভাবে হেফজো করতে পারলে মোটামুটি একটা সেট কোশ্চেন অন্তত কমন পাওয়া যাবে ইনশাল্লাহ। আসুন প্রথমে জেনে নিই এসএফডি বিএমডি এটা কি, কেন, কিভাবে আর এর গুরুত্বটা কি। তো নাম দেখে আমরা প্রথমে বুঝতে পারতেছি দুইটার লাস্টে ডায়াগ্রাম কথাটা আছে, তার মানে বোঝা যাচ্ছে যে এটা হলো শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট, এই দুইটার যা ভ্যালু হয় কোনো একটা বিমের ক্ষেত্রে, সাধারণত এটা বিমের ক্ষেত্রে ইউজ হয়। তো একটা বিমের ক্ষেত্রে যে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টটা ক্রিয়েট হয় যে কোনো পয়েন্টে, সেইটার একটা ডায়াগ্রাম ড্র করে সেটা বোঝানোর জন্য এই এসএফডি আর বিএমডিটা করা হয়। তো যেমন এখানে মনে করেন একটা বিম আছে, তো এই বিমে মনে করেন এরকম একটা সাপোর্ট আছে, দুই পাশে দুইটা সাপোর্ট। এখন এখানে মনে করেন যে একটা লোড আছে পি। তো এই পি লোডটার কারণে আমরা জানি নিউটনের থার্ড ল অনুযায়ী প্রত্যেকটা অ্যাকশনের ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন আছে। তো পি যদি এখানে নিচের দিকে একটা লোড দেয় তাহলে দেখা যাবে যে দুইটা যে সাপোর্ট একে আটকায় রাখছে, নিচে নিচে যাইতে বাধা দিচ্ছে, তো এইটার কারণে এই দুইটা পয়েন্টেও দেখা যাবে আপনার দুইটা রিয়াকশন চলে আসবে। তো এই যে রিয়াকশনটা আসবে, এই রিয়াকশনটার কারণে এই দুইটার এখান থেকে এই পর্যন্ত কিছু প্রত্যেকটা সেগমেন্টেই কিছু শেয়ার ফোর্স আসবে এবং কিছু বেন্ডিং মোমেন্ট আসবে, অর্থাৎ একে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। শেয়ার বলতে বোঝানো হয়, মনে করেন এরকম একটা আছে, এখানে একটা ফোর্স আসলো, ফলে দেখা গেল যে এই জিনিসটা এইরকম এরকম অবস্থায় দুইটা স্লাইস হয়ে যাওয়ার চেষ্টা করবে। ব্যাপারটা হচ্ছে এরকম। শেয়ার বলতে বোঝায় হলো কাটা কাটা, কর্তন। তো এই কারণেই কোন জায়গায় কতটুকু ফোর্সটা আসতেছে, সাপোজ আমি মনে করেন যে এই কলমটাকে এরকম ধরে আমি এরকমভাবে চাপ দিচ্ছি, তো এখন কলমের এইখানে যতটুকু ফোর্স আসতেছে এইখানে কি ঠিক ততটুকু ফোর্স আসতেছে না, আবার তার এখানেও ঠিক ততটুকু ফোর্স আসতেছে না, সব জায়গায় আলাদা আলাদা। একইভাবে এটা যেরকম কলমটার এটার কারণে এই ফোর্সের কারণে কলমের এই জায়গায় দেখা যাচ্ছে কলমটাকে এইভাবে স্লাইস করে দেওয়ার চেষ্টা করছে, মানে কেটে দুইটা আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। যেমনটা মনে করেন যে এই যে একটা পেজ, এই পেজটাকে আমি যদি এই যে এইভাবে ফোল্ড করে নিছি জিনিসটাকে, তো আমি যদি জোরে করে এরকম চাপ দিই তাহলে দেখা যাচ্ছে এটা কি স্লাইস করে চলে যাচ্ছে। কিন্তু আপনি সাধারণভাবে এই একটা পেজ, সিঙ্গেল পেজটাই ধরেন, এইখানে আপনি জোরে করে চাপ দেন, এইভাবে স্লাইস করার চেষ্টা করেন, এই পেজের ভিতরের অংশটুকু কিন্তু স্লাইস হবে না, কারণ এদের ভিতরে যে স্ট্রেংথ আছে, এই ম্যাটেরিয়ালটার ভিতরে যে স্ট্রেংথ আছে, এই স্ট্রেংথটা আর এদের মধ্যকার যে জয়েন্টের এই অবস্থায় যে জয়েন্ট, সেই অবস্থায় যে জয়েন্ট অবস্থায় এইভাবে যে স্লাইস করতেছি, তাতে যে ব্যাপারটা আসতেছে দুইটা কিন্তু সেম না। এই যে স্ট্রেংথ, ম্যাটেরিয়ালের যে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এই ম্যাটেরিয়ালের স্ট্রেংথের কারণে এই জিনিসটা ঘটতেছে। আবার আপনি যদি এখানে এই জিনিসটা আলাদা ফোল্ড করা আগে আপনি যদি আঠা লাগাই দিতেন, এর মাঝখানে আঠা লাগায় কিছুক্ষণ পরে এরকম করতেন, তাইলেও দেখা যেত এটার ভিতরে অনেক পরিশ্রম হতো, হইতেই চাইতো না। আর আঠারও একটা ম্যাটেরিয়াল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে কোনোটা হইতে পারে, দেখা যাচ্ছে সুপারগুলো আঠা যদি লাগান তাইলে দেখা যাবে আপনি যতই চেষ্টা করেন হবে না, অনেক করার পর দেখা যাচ্ছে ছিঁড়ে যাবে ডিরেক্ট। আবার আপনি যদি আইকা আঠা লাগান দেখা যাচ্ছে হবে 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 অনেকক্ষণ পরে হয়তো হইতে পারে। আর যদি আপনি আঠা লাগানোর কিছুক্ষণ পরে করেন, দেখা যাচ্ছে আঠা লাগালেন তার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে আঠার পিছলায় চলে যেতে পারে, কারণ আঠাটা ততক্ষণও ওর প্রপার্টি অনুযায়ী ও ততক্ষণে স্ট্রং হয় নাই। তো এটাই হচ্ছে শেয়ার ফোর্সের ব্যাপারটা। তো শেয়ার ফোর্সের মাধ্যমে জিনিসটা এরকম স্লাইস হয়ে যাবে। কোনো জায়গায় এই এই পয়েন্ট, এই যে আমি বিমটা এখানে দিছি, এখানে যে লোড দিছি, তার দেখা যাচ্ছে এইখানে এক ধরনের স্লাইস হওয়া ফোর্স, এখানে ফোর্স একরকম, এখানে ফোর্স একরকম। তো আমি যদি দেখা যাচ্ছে এই পি ফোর্সটা এখানে যেরকম দিছি, এই উপরের দিকেও আরেকটা ফোর্স দিছি মনে করেন,
এখানেও আরেকটা ফোর্স দিছি, তাহলে কি এখানে একটা ফোর্স আসতেছে, এখানে একটা ফোর্স আসতেছে, নিচের দিকে আবার দিছে, আবার উপরে, আবার নিচে। তো এইরকমভাবে কিন্তু বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকমের একটা শেয়ারের ফোর্স চলে আসতেছে। তো এইটা আমাকে বারবার বের করতে যাওয়া একটা ঝামেলা, কিন্তু এটা যদি আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে পারি, তাহলে আমার যে কোনো জিনিস বুঝতে খুব ইজি হবে যে এই পজিশনে এত, এই পজিশনে এত, এই পজিশনে এত। আমার ভ্যালু বের করাটা অনেক টাফ, কিন্তু আমি যদি একটা গ্রাফিক্যাল একটা মেথড দেখতে পারি, তাহলে বুঝতে পারবো যে এটা কোথায় কী পজিশনে আছে। তো মূলত এটা যাতে খুব সহজে বোঝা যায়, ভ্যালু বের না করে খুব সহজে যাতে আমি বুঝতে পারি কোথায় কী কন্ডিশনে আছে, এটা কি বাড়তিছে নাকি কমতিছে এই ফোর্সটা। তো এই জিনিসটা বোঝার জন্যই মূলত এই শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা হয়। একইভাবে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, প্রত্যেকটা পয়েন্টেই একটা বেন্ডিং মানে বেন্ড করা, যেমন এই পি পয়েন্টটা কী করতেছে, এখানে ফোর্স দিচ্ছে, একে কি ঘোরানোর চেষ্টা করতেছে, কিন্তু ম্যাটেরিয়ালের কিছু প্রপার্টির কারণে, এটা ম্যাটেরিয়ালের যে রিজিডিটি আছে, এই রিজিডিটির কারণে কি করতেছে, একে ঘুরতে দিচ্ছে না। এই জয়েন্টটা কি করতেছে, এই যে এখানে যে আপনার ফোর্স আছে, এ কিন্তু একে ঘুরতে বাধা দেবে না। এই যে এই জয়েন্টটা, এখানে যদি পিন সাপোর্ট হয় অথবা জাস্ট রোলার সাপোর্ট হয়, জাস্ট সাপোর্ট একটা, তাহলে এ যদি ঘুরতে যায়, একে এ বাধা দিবে না, তুমি ঘুরো, কিন্তু এ কিন্তু বাধা দিচ্ছে। এ যদি ঘুরতে যায়, তাহলে কিন্তু এই পয়েন্টটা একে বাধা দিচ্ছে যে না, আমি তোকে ঘুরতে দিব না এই বরাবর। আবার এ কিন্তু এই বরাবর ঘুরতে বাধা দিচ্ছে না, কিন্তু এ বাধা দিচ্ছে, যে এ যখন এইদিক ঘুরতে যাবে বলবে তুমি আগে এই জায়গাটায় ভাঙো, তারপরে নিজের মতো ঘুরো, কোনো প্রবলেম নেই। কিন্তু ম্যাটেরিয়ালের যে প্রপার্টি আছে, স্ট্রেংথ আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের, সেইটার কারণে এই জিনিসটা না ভেঙে যতটুকু রিজিডিটি আছে, যতটুকু সামর্থ্য আছে, সেটুকু অনুযায়ী আটকায় রাখবে। তো মূলত এই অনুযায়ী হচ্ছে এর বেন্ডিং আর শেয়ার যে ফোর্সটা, সেই ফোর্সটা নিজেদের মধ্যে থেকে আসে। আর সেটাই দেখানোর জন্য মূলত স্ট্রেংথ, এই শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্টের দুইটা ডায়াগ্রাম ড্র করা হয়। সেটা কিভাবে ড্র করা হয়, সেজন্য প্রথমে একটা নিউট্রাল লাইন নিতে হয়। এই লাইনে মনে করেন কোনো শেয়ার ফোর্স, কোনো বেন্ডিং মোমেন্ট নাই, ঠিক আছে। এখন শেয়ার ফোর্সের জন্য দেখা যায়, যদি শেয়ার ফোর্সটা যদি উপরের দিকে হয়, তাহলে সেটাকে ধরা হয় হলো পজিটিভ শেয়ার ফোর্সের, আর যদি নিচের দিকে হয়, তাহলে সেটাকে ধরা হয় হলো নেগেটিভ। এটা হলো শেয়ার ফোর্সের। মনে করেন এখানে যদি পি আছে, এই পি এর কারণে এর ফোর্সটা এটা নিচের দিকে চলে যাবে, এরকম নিচের দিকে ডাউনওয়ার্ডস। আর এই যে আর এ আছে, এই আর এর কারণে এখানে মনে করেন কোনো শেয়ার ফোর্স আগে ছিল না, এখান থেকে শুরু হয়েছে, তাহলে দেখা যাবে যে আর এর কারণে এটা উপরের দিকে চলে যাবে। আবার যে নিচে যে আর এটা আছে, এখানে এভাবে আস্তে আস্তে এই আর এর কারণে, সরি আর বি এর কারণে এখানে এটা আছে উপরের দিকে, তার মানে এটা এরকম উপরের দিকে চলে যাবে। তো এই রকম হচ্ছে আসলে শেয়ার ফোর্সের ডায়াগ্রাম ড্র করতে হয় যেভাবে। আর বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে ঠিক একই রকম, জাস্ট এখানে শেয়ার ফোর্স ছিল, সেজন্য একে দেওয়া লাগছে উপরের দিকে। বেন্ডিং মোমেন্টও ঠিক তাই, এটাও ওইভাবেই ড্র করতে হবে, তবে বেন্ডিং মোমেন্টের ভ্যালু অনুযায়ী কোথায় কোনটা বসাতে হবে সেটা, এটা আমি নেক্সট ক্লাসে খুব সুন্দরভাবে ডিসক্রাইব করে দিব। তো বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই, এরকম মনে করেন একটা নিউট্রাল লাইন নিতে হবে। নিউট্রাল লাইনের উপরে যদি থাকে একদম, তাইলে সেখানে কোনো শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট কিচ্ছু থাকবে না। তার উপরে গেলে দেখা যাবে পজিটিভ বেন্ডিং অথবা পজিটিভ শেয়ার, আর নিচে গেলে নেগেটিভ বেন্ডিং। এখানে আমি বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে যদি দেখাই, তাহলে দেখা যাবে যে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমি যদি আমি সবসময় খেয়াল করব ডান দিক থেকে, যে কোনো একটা ডিস্টেন্স নেব এক্স, সেটার থেকে ডান দিক থেকে বাম দিকে খেয়াল করব। তো এর মাধ্যমে বামের থেকে আমি খেয়াল করব, যদি দেখি যে বাম থেকে এটা এরকমভাবে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করতেছে কোনো একটা লোড, তাহলে সেটা হবে পজিটিভ। আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করে এরকম উল্টা দিকে, তাহলে সেটা হবে নেগেটিভ। এটা হচ্ছে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে। তো এটা আমরা সুন্দরভাবে ডিসক্রাইব করব আরও পরের ভিডিওতে ম্যাথ করে ডিরেক্টলি। তো এই ছিল কিভাবে বেন্ডিং মোমেন্ট ড্র করতে হয়, শেয়ার ফোর্স ড্র করতে হয়। আর এর ইম্পর্টেন্সটা কি? আর ইম্পর্টেন্স অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। যেমন আপনি যে কোনো পয়েন্টে আপনার ভ্যালুটা দেখতে বের করতে গেলে আপনার অনেক টাইম লাগবে, কিন্তু যদি আপনি একটা এরকম একটা নিউট্রাল লাইন অনুযায়ী আসে, দেখা গেল যে আপনার শেয়ার ফোর্স এরকম এরকম এরকম, খুব ইজি। আপনি যদি এটা দেখতে পারেন, এই হলো শেয়ার ফোর্সের ডায়াগ্রাম, আপনার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, যদি এটা এভাবে দেখতে পারেন, তাহলে আপনি ইজিলি বলে দিতে পারতেছেন এ পয়েন্টে শেয়ার ফোর্স হলো সাপোজ এখানে P/2, আবার বি পয়েন্টে P/2, বি পয়েন্টের পরে আবার কি মাইনাস P/2 হচ্ছে, তাহলে কি এখান থেকে এখানকার ডিস্টেন্স P/2 মাইনাস মাইনাস P/2, তার মানে পুরো ডিস্টেন্সটা হলো পি, পুরো ডিস্টেন্সটা হলো পি। তার মানে কি বি পয়েন্টে কি যা লোড শেয়ার ফোর্স ছিল, তার থেকে পি পরিমাণ কমে গেছে শেয়ার ফোর্স এই পয়েন্টে, অর্থাৎ অপোজিট ডিরেকশন হয়ে গেছে। এটা উপরের দিকে ছিল, এবার এটা নিচের দিকে চলে আসছে। তাহলে এটা খুব ইজিলি আপনি বের করতে পারতেছেন, দেখে নিয়ে গ্রাফটা দেখে নিয়ে বুঝতে পারতেছেন।
তাহলে আপনার এটা ভ্যালু বের করা লাগতেছে না। আপনাকে যদি বলে দিল যে এখানে একটা নতুন পয়েন্ট আছে ডি, ডি পয়েন্টে কত হচ্ছে, আপনার এটা ভ্যালু বের করা লাগবে। কিন্তু শেয়ার ফোর্সের বেন্ডিং মোমেন্টে এই এসএফডি এর ডায়াগ্রামটা এখানে যদি ড্র করা থাকে তাহলে আপনি দেখেই বলে দিতে পারবেন ভ্যালু কত। একইভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও ঠিক সেরকম। এইটার ক্ষেত্রে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা হয় এরকম, ম্যাথে আমি দেখাবো একটু পরে। তো এখানে যেটা হচ্ছে সেটা দেখা যাচ্ছে আপনি যে কোনো পয়েন্টেই দেখে বলে দিতে পারতেছেন এর ভ্যালুটা কত। আপনার এখানে যদি বলে যে এটা মনে করেন যে ই পয়েন্ট, আপনার বললো ই পয়েন্টে কত, আপনাকে ক্যালকুলেশন করতে হবে, অনেক টাইমের ব্যাপার। কিন্তু এটা যদি আপনি ডায়াগ্রামটা দেখতে পারেন তাহলে এটার ক্যালকুলেশন অত রকমভাবে করা লাগবে না, এটা দেখেই বুঝতে পারবেন। আবার দেখে এখান থেকে এই যে বি পর্যন্ত তারপরে সি পর্যন্ত এটা কি বেন্ডিং যে মোমেন্টটা হচ্ছে, একে রোটেশন করতে চাচ্ছে, এটা কি ইনক্রিজিং হচ্ছে নাকি ডিক্রিজিং হচ্ছে, এটা দেখেই বলতে পারতেছেন যে এ থেকে বি পর্যন্ত এটা বাড়তিছে, উপরের দিকে বাড়তেছে। আগে ছিল 2, এখন 4, এখন 5, তারপর 6, এরকম। তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে কমতিছে। এই যে ডায়াগ্রাম দেখেই সহজে বুঝে যাওয়া যাচ্ছে যে আসলে কি ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে আর কোনটা কোন পজিশনে আছে। তো এইটাই হচ্ছে ইম্পর্টেন্স। এছাড়াও ইঞ্জিনিয়াররা মূলত এই জিনিসটাই দেখে, যে ম্যাথ না করার পরিবর্তে তারা এভাবে দেখে যে কোথায় কি ভ্যালু আছে, তাইলে এই ডায়াগ্রাম দেখে সহজেই বুঝে যাওয়া যায়। যেমনটা লেখচিত্রের ক্ষেত্রে মনে করেন যে এরকম একটা গ্রাফ আছে এক্স এক্সিস আর ওয়াই এক্সিসে, তো যদি এরকম একটা থাকে আপনি স্ট্রেট বুঝতে পারতেছেন সেটা স্ট্রেট লাইন ইকুয়েশন এবং ইনক্রিজিং, তাহলে কি আপনার যদি দেখা যায় যে এই পয়েন্টে বলে দিল আপনার এক্সের ভ্যালু 10, তাহলে কি আপনি ইজিলি এখানে থেকেই দেখে বলে দিতে পারবেন যে ওয়াইয়ের ভ্যালু কত, আপনার ম্যাথ করা লাগবে না। আবার এরকম আছে, তাহলে বুঝতে পারবেন যে এটা কি আস্তে আস্তে এক্সের ভ্যালু যত দিচ্ছি ওয়াইয়ের ভ্যালু অতিরিক্ত পরিমাণে বেড়ে যাচ্ছে। আবার এরকম যদি দিই এক্সের ভ্যালু আছে, ওয়াইয়ের ভ্যালু অতিরিক্ত পরিমাণে কমে যাচ্ছে, একই রকম। তো এটাও হচ্ছে ঠিক সেই জিনিস, সেই উদ্দেশ্যেই মূলত করা, ডায়াগ্রামটা ড্র করে জাস্ট ইজিলি শর্ট টাইমে বোঝার জন্য। এবার যেটা আসি সেটা হলো বিভিন্ন ধরনের বিম নিয়ে, কারণ এসএফডি আর বিএমডি যে বিমগুলোর উপরে থাকবে সেইগুলো নিয়েই ড্র করতে হবে, সেজন্য বিমগুলো নিয়ে আমাদের জানা খুবই দরকার। তো দেখেন 1 নম্বরে আমি যেটা দিছি সেটা হলো সিম্পলি সাপোর্টেড বিম। নাম শুনে বুঝতে পারতেছেন এটা হলো জাস্ট সিম্পলি, সহজভাবে এটা জাস্ট সাপোর্টেড থাকবে। মনে করেন এটা এ পয়েন্ট আর এটা বি পয়েন্ট, এখানে দুইটা জাস্ট সাপোর্ট আছে, আমি জাস্ট সাপোর্ট রাখছি। তো একটা বিম যদি এইভাবে দুইটা সাপোর্টের উপরে জাস্ট থাকে তাহলেই আমরা সেটাকে বলবো সিম্পলি সাপোর্টেড বিম। সাপোজ এই দুইটা, এই যে ক্যাপ আছে, এই ক্যাপের উপরে মনে করেন এই কলমটা হলো একটা বিম, আমি এভাবে মনে করেন রাখছি। কলমটাকে যদি বিম মনে করেন, তাহলে কলমের যে একটা লোড থাকতেছে সেটা যে এই দুইটার উপরে পড়তেছে, এটাই হলো সিম্পলি সাপোর্টেড বিমের কারণে যে লোড হচ্ছে সেটা। আমি আবার এই কলমের উপর যদি মনে করেন যে এরকম পি আমি গায়ের শক্তি দিয়ে এরকম একটা লোড দিলাম, তাহলে এই লোডের ফলে কি করবে, কলমের উপরে আমি লোড দিচ্ছি, এই পেনের যে দুটো ক্যাপ দুইটা, এই সাপোর্ট দুইটাও কিন্তু রিয়াকশন ফোর্স দিবে। আমি যদি দেখা যাচ্ছে এরকম চাপ দিতে 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 সেই আকারে চাপ দিই, তাহলে দেখা যাবে যে কলমটা হয় ফেটে যাবে, নাহলে এই ক্যাপ দুইটা ফেটে যাবে। কারণ যেটার স্ট্রেংথ যেরকম, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস অনুযায়ী, ম্যাটেরিয়ালের যা রিজিডিটি সেই রিজিডিটি অনুযায়ী তারা বিহেভ করবে। তো এটা হলো সিম্পলি সাপোর্টেড বিম, জাস্ট দুই সাইডেই হচ্ছে সাপোর্ট থাকবে। ঠিক একইভাবে ওভার হ্যাঙ্গিং বিমটা দেখেন। ওভার হ্যাঙ্গিং বিমটা কি, এইটার মতোই যা সাপোর্ট থাকবে, জাস্ট পার্থক্য হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে জাস্ট দুই সাইডেই সাপোর্ট ছিল এবং ডানে বা বামে কোনো রকমের কোনো হ্যাঙ্গিং অবস্থায় ছিল না, সম্পূর্ণই সাপোর্ট ছিল পুরো বিমটা। কিন্তু এখানে দেখেন, এখানে যেটা আছে সেটা হলো এই পয়েন্টের ডান পাশের এই অংশটুকু কিন্তু হ্যাঙ্গিং অবস্থায় আছে, এখান থেকে এই পর্যন্ত কি আছে, এর ডানের অংশের কোনো সাপোর্ট নাই। যেহেতু কোনো সাপোর্ট নাই, এটা হ্যাঙ্গিং অবস্থায় আছে। যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় এই জন্য এর নাম হলো ওভার হ্যাঙ্গিং বিম। তো এই হ্যাঙ্গিংটা শুধু যে ডানে থাকবে তা না, বামেও থাকতে পারে, আবার কি দুই পাশেও থাকতে পারে একসাথে, সেই অনুযায়ী এটার নাম ওভার হ্যাঙ্গিং বিম। তো আরেকটা আছে সেটা ক্যান্টিলিভার, এটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যান্টিলিভার বিমটা হচ্ছে এরকম যে আপনার ডানে অথবা বামে, এই সাইডেও থাকতে পারে এই সাইডেও থাকতে পারে, যে কোনো এক সাইডে, দুই সাইডে, এটার মতো কিন্তু দুই সাইডেই না, অথবা এক সাইড ইয়ে হবে না, জাস্ট এক সাইডে থাকতে হবে। এটা জাস্ট জয়েন্ট থাকবে একদম রিজিডলি জয়েন্ট, মনে করেন আমি হাত দিয়ে এরকমভাবে এটাকে জয়েন্ট করে ধরে রাখছি পেনটাকে একদম এইভাবে, আর ডান পাশের এটুকু খালি, আমি এটাকে এইভাবে চাপ দিতে পারবো, এটাকে এইভাবে উঠানোর চেষ্টা করতে পারবো, সেজন্য কি এটা শুধু জয়েন্ট, একদম জয়েন্ট, রিজিডলি জয়েন্ট। কিন্তু এইখানে এই যে সিম্পলি সাপোর্টের ওভারহ্যাঙ্গিং, এরা কিন্তু কি এই পয়েন্ট আর এই পয়েন্ট এরা কিন্তু রিজিডলি জয়েন্ট ছিল না, এটা জাস্ট সাপোর্ট ছিল, জাস্ট সাপোর্ট। যেমন আমি পেনের ক্যাপটা উপরে এইভাবে যদি জাস্ট রাখি তাহলে এটা হবে সিম্পলি সাপোর্ট, হবে জাস্ট সাপোর্ট। কিন্তু আমি যদি প্লেনের এই যে পেনের যে ক্যাপটা এর ভিতরে এইভাবে ঢুকাই দিই, তাহলে কিন্তু কি ক্যাপের রেসপেক্টে এটা কিন্তু রিজিড হয়ে গেল। ওকে, এই হলো আপনার ক্যান্টিলিভার বিমের ব্যাপার। তো এই ক্যান্টিলিভার বিমের
পরে যেটা আসছে ফিক্সড বিম, তো দেখেন ঠিক দেখতে ক্যান্টিলিভার বিমের মতো, জাস্ট পার্থক্য হচ্ছে ক্যান্টিলিভারের এক সাইডে ফিক্সড ছিল, এইটাই হচ্ছে ফিক্সড হচ্ছে দুই সাইডে। তো এই ফিক্সডটা কেমন হবে, এই যে ধরেন এখানে পেনের এই পাশে একটা ক্যাপ ছিল, আমি এই পাশে আর একটা ক্যাপ লাগাই দিলাম, তাহলে এইবার মনে করেন যে আমি দুইটা ক্যাপই এইভাবে ধরে রেখে যে ব্যাপারটা করতেছি সেটাই হলো এই ফিক্সড বিমের ব্যাপার। এটা ক্যালকুলেশন অনেক টাফ হবে, সাধারণত এগুলো থেকে এসএফডি বিএমডি ড্র করতে দেয় না, যা যদি দেয় তাহলে জাস্ট ডায়াগ্রাম ড্র করতে, ভ্যালুটা বের করা এটার খুবই টাইমের ব্যাপার লাগে, জব এক্সামে সাধারণত এগুলো দেয় না। আর কন্টিনিউয়াস নামে একটা বিম আছে, সেটা হচ্ছে কি সিম্পলি সাপোর্টেড বিমের মতোই, সেটা হচ্ছে জাস্ট কি আপনার অনেকগুলো সাপোর্ট থাকবে কন্টিনিউয়াসলি, এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এখানে সাপোর্ট এরকম। তো এই হলো বিভিন্ন রকমের বিম। এবার আসেন বিভিন্ন রকমের লোড নিয়ে, কারণ লোডের উপরে বেস করেই তো আসলে ডায়াগ্রামটা ড্র করতে হবে, যেখানে যতটুকু লোড আসে তার উপরে আবার রিয়াকশন ফোর্স আসবে, সেই অনুযায়ী আমাদের ড্র করতে হবে। তো ফার্স্টে আসি, এক নম্বরে যেটা দিছি আমি সেটা হলো পয়েন্ট লোড। পয়েন্ট নাম শুনেই বুঝতে পারতেছেন এটা একটা যে কোনো একটা পয়েন্টে কোনো একটা লোড হবে। সাপোজ এটা একটা বিম ছিল, সেই বিমের উপরে আমি মনে করেন এইভাবে একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্টের উপরে আমি এইভাবে হচ্ছে একটা লোড দিলাম, মনে করেন কলম দিয়েই ধরে আমি এই পয়েন্টের উপরে বিশাল একটা লোড দিলাম, এবং যার লোড সম্পূর্ণ এই পয়েন্টের উপরেই পড়তেছে। তাহলে এই ধরনের লোড যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো পয়েন্ট লোড। তো এর রিয়াকশন আসবে, আমি কোনো সাপোর্ট দিই নাই, এটা সব ধরনের লোড বিমের ক্ষেত্রে হতে পারে, সিম্পলি সাপোর্টেড, ওভার হ্যাঙ্গিং, ক্যাম্প্রিমিড ব্লক, সব কিছু হতে পারে। তো সবগুলো বিমের ক্ষেত্রে হবে, আমরা ম্যাথে করার সময় সেটা দেখব। তো এটা ছিল পয়েন্ট লোড। দুই নম্বরে যেটা, সেটা হচ্ছে এরকমভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এই যে এইটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। এটা আসলে কীরকম, এটা হচ্ছে আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একটা পয়েন্টের উপরে আমি লোডটা দিছি, আর ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডটা হচ্ছে পুরো বিমের উপরে সমানভাবে প্রত্যেকটা জায়গায়, যত এখানে যদি 1,000, 1,00,000, 1,00,00,000টা পয়েন্ট থাকে, প্রত্যেকটা পয়েন্টের উপরেই লোড হবে, আর সেটা হবে ইউনিফর্ম, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টেই হলো সমান সমান লোড। যেমন আগেকার যে লোডটা দিছি সেই লোডটা ছিল এরকম, আমি পয়েন্টটা জাস্ট পি এর উপরে এইভাবে জাস্ট লোডটা দিছি। এখন যেটা করব সেটা হচ্ছে সাপোজ এরকম যে এখানে একটা বিম আছে, এই কলমটা দিয়ে মনে করেন যে আমি পুরো কলমটা দিয়ে বিমের উপরে এইভাবে আগে যে লোড দিছি সেরকমভাবেই এরকম একটা লোড দিব। তাহলে কি কলমটা বিমের সব জায়গায় লাগতেছে এবং কি করতেছে, বিমের সব জায়গার উপরে সমানভাবে লোড দিচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সব জায়গায় সমানভাবে ভাগ হয়ে যাচ্ছে, আর এই লোডকে আমরা বলতেছি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হচ্ছে, তাহলে কি এই পুরো লোডটা মনে করেন যদি আপনার যেটাই হোক, তাহলে প্রত্যেকটা পয়েন্টের লোড কত হবে, যদি পি নিউটন হয় তাহলে এটার ইউনিট কি হবে, প্রত্যেকটা পয়েন্টের লোড হচ্ছে মানে কি পুরো লোডটা যদি মনে করেন আপনার পি হয়, তাহলে এল ডিস্টেন্সে হচ্ছে এল জুড়ে হচ্ছে পি, তাহলে 1 মিটারে কি হচ্ছে পি বাই এল, আর সেটার ইউনিট হবে নিউটন পার মিটার, অর্থাৎ ফোর্স পার মিটার। এখন এটাকে আমি লিখতে হবে আমাকে পি বাই এল, যদি এটার লেন্থ হয় এল। তো সাধারণত আপনার পি বাই এল একবারেই ভ্যালু একটা দিয়ে দেয়, এরা ম্যাথে সাধারণত একবারেই ভ্যালু দিয়ে দেয়, মনে করেন এটা 10, তার মানে 10 মানে কি পুরো পয়েন্টেই, প্রত্যেক পয়েন্টে 10 করে, প্রত্যেক মিটারে হচ্ছে 10 করে করে ডিস্টেন্স। এটা যদি 10 মিটার হয় তাহলে কি টোটাল এর লোডটা হচ্ছে 10 × 10 অর্থাৎ 100 কিলো নিউটন হবে এর ফুল লোড। আর এখানে শুধুমাত্র এই পয়েন্টেই হতে পারে হচ্ছে 100 লোড। ঠিক আছে, আমি মনে করেন যে যেই লোডটা আছে সেই লোডটা এখানে দিলাম, সেটা যদি হয় তাহলে এখানে 100 লোড, আর এখানে যদি আমি এইভাবে সেই 100 লোডটা এইভাবে দিই, তার মানে কি হবে পুরোটা 100 লোড, কিন্তু প্রত্যেক মিটারে হবে 10 মিটার করে করে, যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, এরপরেরটা আসি। আচ্ছা, এবার যেটার কথা বলবো সেটা হলো ইউনিফর্মলি ভ্যারিং লোড, অর্থাৎ যেটা আগেরটা ছিল ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, অর্থাৎ ইউনিফর্মভাবে অর্থাৎ সমানভাবে সব জায়গায় ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আর এবার যেটা হবে সেটা হলো সমানভাবে সব জায়গায় ভ্যারি করবে, অর্থাৎ ভ্যারি করবে মানে কি পার্থক্য হবে, পরিবর্তন হবে, সেটা কি বাড়তেও পারে কমতেও পারে, আবার বাড়ার পরে কমতেও পারে। যেমন কি এইটা মনে করেন যে একটা যে বিমটা আছে, এই বিমের উপর যে লোডটা হয়েছে সেটা কিন্তু সমানভাবে যত ডিস্টেন্স বাড়তিছে সমানভাবে সব জায়গায় বাড়তিছে কিন্তু, এবং সেটা কিন্তু সমানভাবে, এই লাইনটা দেখেন, এই যে বাড়ার যে লাইনটা, সেই লাইনটা হলো একদম স্ট্রেট আপনার একটা লাইন, অর্থাৎ এখানে যদি 2 হয়, এখানে 4, এখানে 6, এখানে 8, এখানে 10, এখানে 12, এইভাবে 2 2 করে বাড়তেছে সমানে। যদি 1 করে বাড়তো 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে। তাহলে এই যে ভ্যারিটা হচ্ছে, এটা হচ্ছে একটা ইউনিফর্মলি, অর্থাৎ সমানভাবে ভ্যারি করতেছে, তো এটার নাম হবে তখন ইউনিফর্মলি ভ্যারিং লোড। আবার এখানে যেটা
সেটা হচ্ছে এটাও ভ্যারি করতেছে ইউনিফর্মলি, সেটা কি ডিক্রিজিং অর্থাৎ কমতেছে, সমানে শুধুমাত্র কমতেছে। ওকে, আর এই দুইটা মিলে একটা হইতে পারে, সেটা হচ্ছে এরকম প্রথমে এখান থেকে এই পর্যন্ত বাড়তেছে, তারপর এখান থেকে এই পর্যন্ত কমতেছে। তবে এটা কিন্তু এখান থেকে এই পর্যন্ত এই এ বি এই পুরো পর্যন্ত কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বা ইউনিফর্মলি ভ্যারিং লোড হবে না এটা। তার কারণ কি, এটা কিন্তু এ থেকে মনে করেন এই পয়েন্টটা যদি মিড পয়েন্ট সি ধরি, সি পর্যন্ত ইনক্রিজিং হচ্ছে ভ্যারি করার সময়, কিন্তু সি থেকে বি পর্যন্ত কিন্তু ডিক্রিজিং মোডে। যেহেতু সি থেকে বি পর্যন্ত ডিক্রিজিং মোডে, তার মানে এ থেকে বি পর্যন্ত ইউনিফর্ম না, ইউনিফর্মটা হলো এ থেকে সি পর্যন্ত, আর সেটা ইনক্রিজিং। এরপর আবার সি থেকে বি পর্যন্ত আরেকটা ইউনিফর্ম হবে, সেটা কি ইউনিফর্মলি ডিক্রিজিং। তাহলে এখানে দুইটা ইউনিফর্মলি ভ্যারিং লোড হবে, সেটা হলো এ থেকে সি পর্যন্ত একটা ইউনিফর্মলি ভ্যারিং, সেটা ইনক্রিজিং, আর সি থেকে বি পর্যন্ত আরেকটা, সেটা হলো ডিক্রিজিং। তো এই ধরনের লোডকে বলা হয় হলো ট্রায়াঙ্গুলার লোডও বলা হয় এটাকে, কারণ এটা দেখতে ট্রায়াঙ্গেলের মতো। তো ট্রায়াঙ্গুলার লোডের মাধ্যমে এইটার যে লোড, পুরো লোড, সেই পুরো লোডটা বের করা যায় এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করার মাধ্যমে। এখানে যে আপনার, এখানে যদি আপনার একটা লেন্থ ফোর্স হয় পি, পুরো লেন্থটা যদি মনে করেন যে এল হয়, তাহলে আগেরটাই যেরকম এই শেপটা ছিল, এই ফোর্সটাকে বলা হতো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হলে এটার কেবল আরেক নাম হলো রেক্ট্যাঙ্গুলার লোড, কারণ এটা দেখতে রেক্ট্যাঙ্গেলের মতো। তো এখানে যে লোড ছিল, সাপোজ এটা যদি আপনার পি যদি হয়, তাহলে কি পুরো লোডটা পি গুণ এল। তো এই হাইটটা হচ্ছে আপনার পি, আর লেন্থটা হলো কি এল। তার মানে এটা কি, এটা যদি রেক্ট্যাঙ্গুলার হয়, রেক্ট্যাঙ্গুলার এরিয়া যেভাবে বের করতে হয় সেভাবে আপনার পুরো লোডটা বের হয়ে যাচ্ছে পি গুণ এল। ওকে, ঠিক একইভাবে এটাও ঠিক তাই হবে। এটা যেহেতু ট্রায়াঙ্গুলার, ট্রায়াঙ্গুলারের এরিয়া আমরা জানি হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তার মানে এখানে হাফ ইন্টু বেজ মানে হলো এল, আর হাইট হচ্ছে পি, হাফ ইন্টু পি গুণ এল পুরো লোড। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম যে ইয়েটা। তবে এটা কিন্তু বোঝার ব্যাপার আছে, এখানে আপনার যে লোডটা ছিল সেই লোডটা কিন্তু দেওয়া হয়েছে যে পি বাই এল অথবা শুধু পি কিলোনিউটন পার মিটার, প্রত্যেক মিটারে হচ্ছে এত লোড। কিন্তু এইখানে যে লোডটা দেখানো হয় সেটা কিন্তু সবচেয়ে শেষেরটা দেখানো হয় ইউনিফর্ম ভ্যারিং লোডের ক্ষেত্রে, সবার শেষেরটা দেখানো হয় শুধু একটা লোড, অর্থাৎ এই যে এই পয়েন্টে এটা পয়েন্ট লোড আকারে দেখানো হয়। এই যে সব শেষে অথবা সবার শুরুতে এটা যে লোডটা আসতেছে, এই পয়েন্টের লোডটা দেখানো হয়। কিন্তু এই পয়েন্টের লোডের মাধ্যমে এটা সমানে যত দূর পরিমাণে যাবে তত দূর পরিমাণে এ কমতে কমতে যাবে ইউনিফর্মলি ভ্যারিংভাবে। তাহলে এর ইউনিট কিন্তু এর মতো এরকম কিলোনিউটন বা নিউটন পার মিটার না, অর্থাৎ লোড পার মিটার না, কিন্তু এইটার ইউনিট কিন্তু ডিরেক্ট নিউটন অথবা কিলোনিউটন অর্থাৎ লোড। তার কারণ এটা শুধু একটা পয়েন্টের দেখাচ্ছে, পুরোটার না, পুরোটাকে ডিস্ট্রিবিউট করে যেটা হয়েছে সেটা কিন্তু না, কারণ এটা তো ডিস্ট্রিবিউটেড না ইউনিফর্মলি, এটা হলো ইউনিফর্মলি ভ্যারিং লোড। তাহলে এখানে যদি পি হয়, তাহলে এর পরেরটা অবশ্যই পি থেকে কিছু কমবে, তারপরটা পি থেকে আরও কমবে, কমতে 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 এখানে এসে জিরো হয়ে যাবে। একইভাবে এখানে যদি পি থাকতো, তাহলে দেখা যাচ্ছে এখানে এসে একটু কমতো, এটা কমতো, কমতে কমতে এখানে জিরো। একইভাবে এটা যদি মনে করেন এই পয়েন্টের লোড দেখা যাবে পি, তাহলে দেখা যাবে এখানে জিরো ছিল, যে বাড়তে বাড়তে পি হয়েছে, আবার পি এর পরে এখানে আস্তে আস্তে কমতে কমতে জিরো হয়ে গেছে। এইরকম হচ্ছে না, তাহলে এটা বোঝার ব্যাপার। এটা হচ্ছে আপনার ইউনিট হচ্ছে শুধু লোডের, আর এখানে ইউনিট হচ্ছে লোড পার মিটারের অথবা লোড পার লেন্থের। তাহলে এটাকে বলা হচ্ছিল রেক্ট্যাঙ্গুলার, এটাকে বলা হচ্ছে ট্রায়াঙ্গুলার। তো এই দুইটা মিলে আরেকটা হইতে পারে, যদি লোড এরকম থাকে, মাঝখানের এই আমি যে দাগটা দিছি এই দাগটা যদি না থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে নিচের এখান থেকে এই পর্যন্ত এই লোডটুকু যেটা, সেটা হলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড হয়েছে, আর উপরের যে পার্টটুকু এইটুকু হয়েছে হলো ইউনিফর্মলি ভ্যারিং লোড। উপরের এই পার্টটুকু ইউভিএল, নিচেরটা ছিল ইউডিএল, আর উপরেরটা হলো ইউভিএল। তাহলে পুরো লোডটা কি হবে, এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম দেখতে, তাহলে এই লোডটাকে বলা হয় হলো ট্রাপিজয়েডাল লোড। ঠিক আছে, আগেরগুলো ছিল রেক্ট্যাঙ্গুলার, ট্রায়াঙ্গুলার, আর এটা যেহেতু ট্রাপিজিয়ামের মতো দেখতে, সেজন্য এটা হলো ট্রাপিজয়েডাল। তো ট্রাপিজয়েডালের এরিয়া আমরা জানি কত, এর এরিয়া হলো হাফ ইন্টু আপনার দুইটা লেন্থ এ প্লাস বি আর হাইট। এখন এখানে এ প্লাস বি কোনটা কোনটা আর হাইট কোনটা, এই যে হাইট হলো আপনার, এখানে যদি ট্রাপিজিয়ামটা এভাবে দেখেন তাহলে কি প্যারালাল, যে এ হলো প্যারালাল লাইন যেটা, সেটা হলো এইটা, আর বি হলো আরেকটা প্যারালাল, সেটা হলো এই পুরো লাইনটা। আর এরিয়া এই হাইট কোনটা, হাইট হচ্ছে এই যে লেন্থটা, এখানে যদি আপনি এখান থেকে এইটুকু এল ধরেন, তাহলে এল এর যে লেন্থটা সেটা হচ্ছে এর হাইট। অর্থাৎ এইভাবে চিন্তা করে দেখতে হবে ট্রাপিজিয়ামের এরিয়া। অথবা আপনি যদি এইটা করতে পারেন তো ভালো, তা না হলেও কোনো প্রবলেম নাই,
আপনি কি করবেন, রেক্ট্যাঙ্গুলারের যে লেন্থ এরিয়া সেটা বের করবেন, আর ইউনিফর্মলি ভ্যারিং লোডের এখানে যে এরিয়া সেটা বের করবেন, দুইটা অ্যাড করে দিবেন, তাইলে যথেষ্ট, কোনো সমস্যা নাই। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বসাবেন, না হলে দুইটা এরিয়া অ্যাড করে দিলেই যথেষ্ট। তো এই হলো বিভিন্ন রকমের লোড, আর এই লোড অনুযায়ী আপনাকে এসএফডি আর বিএমডি ড্র করতে হবে। আর লাস্ট একটা যে টপিক সেটাকে আমি দেখাই, সেটা হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রামের জন্য, কারণ ফ্রি বডি ডায়াগ্রাম দিয়েই আপনাকে এসএফডি বিএমডি ড্র করে বাকিটুকু কমপ্লিট করতে হবে। তো ফার্স্টে আসি, দেখেন ক্যান্টিলিভার বিমের জন্য যেটা আছে। তো ক্যান্টিলিভার বিম মানে আমরা জানি যে কোনো একটা পয়েন্টে জয়েন্ট থাকে, আর তার বামে অথবা ডানে যদি বিমটা থাকে তাহলে সেই পয়েন্টের উপর লোড পড়ে। এখন ফ্রি বডি ডায়াগ্রামটা অবশ্যই ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ব্যাপার, আমি অত ডিপে যাব না, জাস্ট এসএফডি বিএমডি ড্র করার জন্য যেই বিমগুলোর জন্য লাগবে শুধু সেইটুকু আমি ডিসকাস করব। তো এই যদি একটা ক্যান্টিলিভার বিম হয়, এখানে যদি আপনার পি লোড পড়ে, তাহলে কি করবে, এ কি করবে, যদি এই দিকে লোড হচ্ছে তাহলে এ তো এই পয়েন্টের কারণে একে যাইতে দিবে না নিচের দিকে, এ তো চাচ্ছে যে বিমটাকে নিচের দিকে নিয়ে যাওয়ার, কিন্তু এই জয়েন্টের কারণে একে যাইতে দিবে না। যেমন আমি যদি পেনটা এরকম ছিল, পেনটাকে আমি এভাবে ঢুকাই দিই, এইবার আমি মনে করেন এখানে দিলাম, ফোর্স দিচ্ছি, এই জয়েন্টের কারণে একে যাইতে দিবে না, কিন্তু এই যে খালি আছে, যদি এরকম ছিল, ফোর্স দিচ্ছি, নিচের দিকে চলে যাবে, নো প্রবলেম। তো সেক্ষেত্রে কি করছে, এ নিচের দিকে যাইতে যাচ্ছে কিন্তু এ যাইতে দিচ্ছে না, মানে কি, এই বরাবর একটা ফোর্স দিচ্ছে। ওকে, এটা যদি এই পয়েন্ট হয়, সাপোজ আমি এটাকে মনে করলাম রিয়াকশন অফ এ। আরেকটা ঘটনা এখানে ঘটতেছে, সেটা হচ্ছে এই পিটা কি করতেছে, এটা যেহেতু একটা জয়েন্ট, এই জয়েন্ট যেহেতু ইয়ে করতে দিচ্ছে না, তো পিটা চাচ্ছে একে এই বরাবর ঘুরাইতে, পিটা চাচ্ছে একে এরকমভাবে ক্লকওয়াইজ ঘুরাইতে, কিন্তু এই জয়েন্টটা একদম রিজিড, যেমন এখানে যেরকম ছিল এইটা এরকমভাবে ঢোকানোর কারণে এটা একদম রিজিড হয়ে গেছে। এরকমভাবে আমি চাপ দিলেও কি, ও ঘুরতে দিবে না, ও বলবে যে আগে তুমি ক্যাপটা পুরোপুরি ভাঙো তারপরে ঘুরো। কিন্তু নিজের স্ট্রেংথের কারণে, ম্যাটেরিয়ালের স্ট্রেংথের কারণে একে যতদূর সম্ভব আটকায় রাখবে। অর্থাৎ একে কী করতেছে, একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে এই পিয়ের কারণে, কিন্তু এই যে এই ক্যাপটা উল্টা দিকে একটা মোমেন্ট ক্রিয়েট করতেছে, আর উল্টা দিকে মোমেন্ট ক্রিয়েট করার কারণে ওইটা স্থির হয়ে আছে, স্ট্যাটিক হয়ে আছে। তার মানে কি, যদি এই বরাবর মোমেন্ট ক্রিয়েট করে, এই পয়েন্টে এটা এই বরাবর একটা মোমেন্ট ক্রিয়েট হবে, সেটা হলো এম এ, সেটা ডিপেন্ড করবে ভ্যালুর উপরে, কত দূর ডিস্টেন্স তার উপরে। ওকে, তো এখানে আপনার দেখার বিষয় শুধুমাত্র ভার্টিক্যাল যে রিয়াকশন সেটা। ওকে, কারণ এসএফডি বিএমডিতে আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল নিয়ে ভার্টিক্যাল নিয়েই শুধু কাজ করি, উপরে আর নিচের দিকে, হরাইজন্টালটা কাজে লাগে না, সেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে লাগতে পারে। তো ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে এরকম। আর সিম্পলি সাপোর্টেড বিম যদি দেখি, তাহলে দেখা যাবে যে এইখানে পি লোডটা দিচ্ছে, তো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই দুইটাই সেই সাপোর্টটা শেয়ার করবে, উল্টা দিকে রিয়াকশন দেবে, সেটা হবে এখানে আর এ, আর এখানে হবে আর বি। লেফটে বা রাইটে কতটুকু আসলো এটা আমার দেখার বিষয় না, কারণ আমার শুধুমাত্র উপর নিচের দেখার বিষয়, ভার্টিক্যালটা। আর আরেকটা বিষয় এখানে লক্ষ্য করার বিষয়, যে এখানে ক্যান্টিলিভার বিমে এ পয়েন্টে কিন্তু এখানে মোমেন্ট ছিল, এখানে একটা ঘোরানোর কারণে অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিচ্ছে, কারণ এটা রিজিড ছিল। কিন্তু এটা কিন্তু এই যে সিম্পলি সাপোর্টেড বিমে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এটা কিন্তু রিজিড পয়েন্ট না, এটা হয় পিন সাপোর্ট আছে, অথবা জাস্ট সিম্পলি একটা রোলার সাপোর্ট আছে। ঠিক আছে, পিন মানে কি করবে, জাস্ট পিন মানে একটা জয়েন করা। যেমন আপনি যদি এখানে একটা পিন ইয়ে করে রাখেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি জিনিসটাকে এভাবে ঘুরাইতে পারবেন, নো প্রবলেম। কিন্তু যদি একটা রিজিড থাকতো এভাবে, তাহলে দেখা যাচ্ছে এভাবে ঘুরাইতে পারতেন না। তো এই ক্যান্টিলিভারে এটা ছিল রিজিড, কিন্তু এখানে যেটা, সেটা রিজিড না। আপনার যদি বি সাপোর্টটা এভাবে সরায় নিই, তাহলে কি ইজিলি পি এদিকে এদিক ঘুরতে পারবে। আবার যদি এ সরায় নিই, তাহলে কি এর মাধ্যমে এটা এদিকে এদিক ঘুরতে পারবে। তাহলে এখানে কোনো মোমেন্ট নাই, এখানে মোমেন্ট হলো এ পয়েন্টে মোমেন্ট অফ এ আর মোমেন্ট অফ বি দুইটাই জিরো। ঠিক আছে, কিন্তু এখানে মোমেন্টে এ পয়েন্টে মোমেন্ট ছিল, আর বি পয়েন্ট, এই যে বি পয়েন্ট যদি এটা হয়, এখানে কিন্তু ক্যান্টিলিভার বিমে বি পয়েন্টে কোনো মোমেন্ট ছিল না, তার কারণ এখানে তো সাপোর্টই নাই, তার রিয়াকশন দেওয়ারও কেউ নাই, মোমেন্ট ক্রিয়েট করারও কেউ নাই, রেজিস্ট করারও কেউ নাই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আপনার সিম্পলি সাপোর্টেড বিমের জন্য। তো এইগুলো হলেই যথেষ্ট। আর আরেকটা কনসেপ্ট দিয়ে রাখি, যে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যেহেতু এরকম হচ্ছে, তো ক্যান্টিলিভার বিমের মতোই এটা জাস্ট দুই সাইডে হবে, যেটা ফিক্সড বিম, সেটার ক্ষেত্রে যদি মনে করেন এখানে পি থাকে, তাহলে কি, যদি পি দেন, তাহলে এইখানে যেরকম দুইটা সাপোর্ট ছিল, সেই দুইটা সাপোর্ট যেভাবে আপনার ইয়ে করছে, রেজিস্ট করছে এই দুইটা পয়েন্টে, ফিক্সড বিমের ক্ষেত্রেও কি করবে, ঠিক এখানে আর এইখানে দুইটা রেজিস্ট করবে। সেটা কত, সেটা আমরা ভ্যালু দেখে বলতে পারবো।
আর কি করবে, এই ফোর্সের কারণে এটা কিন্তু ঘুরতে চাচ্ছিল, কিন্তু এখানে কিন্তু কি ঘুরতে বাধা মানে মনের মতো ঘুরতে বাধা দেয় নাই। সেই জন্য কী করছে, এই পয়েন্টে মোমেন্ট জিরো হয়েছে, কিন্তু এটা কিন্তু একদম রিজিড, ক্যান্টিলিভার বিমের মতো। তাহলে কি ক্যান্টিলিভার বিমের মতো যেহেতু রিজিড, তাহলে মানে কি এটা এইদিকে, এই লোডটা এইদিকে একে ঘোরানোর চেষ্টা করবে, তার মানে কি এ উল্টা দিকে এইদিকে রেজিস্ট ক্রিয়েট করবে, তাহলে মোমেন্ট ক্রিয়েট করবে এম এ, যেটার ভ্যালু জিরো না, অবশ্যই একটা ভ্যালু থাকবে। ঠিক একইভাবে এইটা কি, এই দিকটা কী হবে, এই জিনিসটা এই বরাবর ঘোরানোর চেষ্টা করবে, তাহলে কি এই বি পয়েন্টটা কী করবে, একে এই বরাবর অর্থাৎ ক্লকওয়াইজ একটা মোমেন্ট ক্রিয়েট করবে, সেটা হলো এম বি। আর এ পয়েন্টে যেটা, সেটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করছে, সেটা হলো এম এ। ঠিক আছে, জাস্ট ক্যান্টিলিভার বিমেরই এটা হলো দুই সাইড, মনে করেন মাঝখানে একটা উল্টা দিকের একটা ক্যান্টিলিভার বিম আমি অ্যাড করে দিলাম, তাইলে যে হবে সেটাই হলো একটা ফিক্সড রিজিড বিম। তো এই ছিল মোটামুটি এসএফডি আর বিএমডি এর বেসিক যে কনসেপ্ট সেইটা। এরপরে আমি এসএফডি বিএমডি কীভাবে ড্র করতে হয় সেটা দেখাবো। সব ধরনের লোডগুলার ড্র করার উপরে, প্রত্যেক ধরনের বিমের উপরে আমি একটা করে ভিডিও দিব। এটা আমার ফার্স্ট ভিডিও ছিল, তো হয়তো ভিতরে অনেক জড়তা ছিল, ভিতরে হয়তো কোনো ভুলও যদি থাকতে পারে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেটুকু বুঝেন নাই সেটুকু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে অথবা আরেকটা ভিডিওর মাধ্যমে সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে নেক্সট আরও ভিডিও আমি দিলে আপনাদের কাছে যায়। আর আপনারা আর কোন কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানান। আমাদের ফেসবুক পেজের চ্যানেল, এটা ইউটিউব নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ফেসবুক চ্যানেলে জয়েন করে নেন। আর ডেসক্রিপশন বক্সে পরের ভিডিওগুলা লিঙ্ক দেওয়া থাকবে। তো সবাই অনেক ভালো থাকবেন। আবারও আসসালামু আলাইকুম।